বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। একে একে বের হচ্ছে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার গণহত্যার গোপন তথ্য, ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। 15 বছর পর ফাঁস হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের আসল তদন্ত রিপোর্ট। যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবেই কাজ করো, হুঙ্কার দিয়েছিল হাসিনা। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করলেন সাবেক আইজিপি শহীদুল। 5 আগস্ট গণমিছিলে ছাত্র জনতা হত্যার জন্য যে নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। বিএনপি জামাতের রাজনৈতিক দূরত্ব নেপথ্যে যে চক্রান্ত এবার বেরিয়ে এলো। পান বিক্রেতা হাজী সেলিম 20,000 কোটি টাকার মালিক, অবৈধ কুকর্মের ভিডিও ফাঁস। 5 মে শাপলা চত্বরে হাসিনার নির্দেশে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, পদত্যাগ করে হাসিনা পালানোর পর বেরিয়ে এলো আসল প্রতিবেদন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। একের পর এক বিপদ ঘিরে ধরেছে দেশ পালাতক স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনাকে। এবার পিলখানা হত্যাকাণ্ডের জন্য ফাঁসলেন চরমভাবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবল তাবল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবেই কাজ করতে হবে। এরপর আবার প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিককে। বিস্তারিত প্রতিবেদন থাকছে সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। রিপোর্ট পরিবর্তন না করে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়ার পর হাসিনার রিপোর্ট ছুঁড়ে মেরে বলে, হাউ ডেয়ার ইউ আর। জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকে আয়না ঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক। এ সময় তিনি বলেন, আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান, এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত। আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের। নির্দয় জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন 57 জন সেনা সদস্যকে। 25 ও 26 ফেব্রুয়ারি চলাই বিদ্রোহে মোট 74 জন প্রাণ হারান। নির্মম সেই হত্যাকাণ্ডের 15 বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক জানালেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। 5 মে 2013 রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঠিক কি হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোঁয়াশা। ঘটনা শুরু হয় 2013 সালের 5 ফেব্রুয়ারি শাহবাগ থেকে। 2009 সালে আওয়ামী লীগ সরকার 1971 সালের তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার। শেখ হাসিনার সাজানো নাটকে তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরই শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চ, যেখান থেকে যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে আওয়ামী লীগের ভাড়া করা কর্মীরা। শুধু কাদের মোল্লা না, সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চ থেকে। কিন্তু এক পর্যায়ে গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে। এছাড়াও অভিযোগ ওঠে ইসলাম বিদ্বেষী বেশ কিছু ব্লগারও যুক্ত রয়েছে এই আন্দোলনে। ইসলাম বিদ্বেষী এসব বক্তার বক্তব্য, ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল হেফাজতে ইসলাম। ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী ব্লগারদের ফাঁসি সহ 13 দফা দাবি জানায় দলটি। আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলের সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। 5 মে ফজরের নামাজের পরপরই ঢাকার মোট 6টি প্রবেশপথ দখল নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে শুরু করেন। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়, হেফাজতের নেতারা শাপলা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চায়, কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দেয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন ও বায়তুল মোকাররমের গেটে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজতের কর্মীদের ওপর। সাথে যুক্ত হয় পুলিশও। ক্রমাগত গুলি ছুড়তে থাকে পুলিশ। আর এদিকে বায়তুল মোকাররমের আশপাশে ইসলামী বইয়ের দোকানগুলিতে ধরিয়ে দেওয়া হয় আগুন।
তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেন। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের শায়েস্তা করা হবে। জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করেন এবং শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন। এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক। ফাঁস করে দিলেন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কুকর্মের গোপন তথ্য। বেরিয়ে এসেছে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার রহস্যও। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান সাবেক আইজিপি একেএম শহীদুল হক। গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন তিনি দাবি করেন পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তা ধামাচাপা দেওয়া হয়। সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি হওয়া বেনজির আহমেদের নেতৃত্বে হেফাজতের সমাবেশে সেই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে গত 5 আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক। ডিবি হেফাজতের রিমান্ডে শহীদুল হকের দেয়া এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শহীদুল হক বলেছেন, পরিস্থিতির কারণে সরকারকে সহায়তায় এসব করেছি। গোয়েন্দা রমনা বিভাগের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের ইতিহাসের সর্বোচ্চ বড় ছাত্র জনতার গণ আন্দোলনের চূড়ান্ত দিন গত 5 আগস্ট সকালে তার নামে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে দুবার বার্তা দেওয়া হয়। বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনে সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যিনি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন তিনি। এটা যদি সত্যি তিনিই করে থাকেন তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি। ওই বার্তাটি তথ্য প্রযুক্তিগত সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কাকে কাকে এমন মেসেজ পাঠানো হচ্ছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানান তিনি। শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনে নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দুজন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন মিয়া ও কাজী নিশাত রসুল জনগণের সেবক না হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। তার বিনিময়ে তারা পেয়েছেন একের পর এক পদোন্নতি। শেখ হাসিনার ডান হাত হয়ে অকল্পনীয় দুর্নীতি করেছেন তারা। চাটুকারিতার বদৌলতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ বাগিয়ে নেন। এখনও কাজ করছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত খাজাঞ্চি হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হোতা তোফাজ্জল হোসেন ও কাজী নিশাত